আচ্ছা, ওইখানটা তারা ফোনের রেকর্ড দেখাচ্ছে যে সেই অনুযায়ী 45 মিনিট লেট হয়েছে আপনাদের ওখান থেকে হেলিকপ্টার পর্যন্ত আসতে। বোকাশোকা না, আমি আসলে প্যাচের মধ্যে যাই না, মানে আমাকে মনে হয় না এই ইন্ডাস্ট্রিতে, শুধু ইন্ডাস্ট্রি না, ইন্ডাস্ট্রির বাইরেও কেউ বলবে না যে আমি কারোর সাথে ধমক দিয়ে একটা কথা বলেছি, বাট আমার ভিতরে এটা নাই। পার্সোনালি যাইয়েন না, আপনি আমাকে পার্সোনালি অ্যাটাক করেছেন, আমি হয়তো আপনাকে পার্সোনালি অ্যাটাক করবো না, আমি আপনাদেরকে জনগণের কাছে ছেড়ে দিচ্ছি, জনগণ আপনাদের বিচার করবে, এবং আমি চাই এদেরকে বয়কট করা উচিত। আপু কয়দিন ধরে খুব অস্থির নেট, মানে চতুর্দিকেই একটা ইস্যু, হেলিকপ্টার হেলিকপ্টার হেলিকপ্টার। আসলে সমাধানটা কি, হইলটা কি, আমার মাথায় কিছুই ঢুকলো না। সো আমার একদম শুরু থেকে প্রশ্ন বোন, যে এই যে এত নাটক হচ্ছে, এত সিনেমা হয়ে যাইতেছে, একজনের নামে এত কিছু হইতেছে, আসলে ভুলটা কোন পক্ষের, দোষটা কোন পক্ষের? দোষটা আসলে এখানে দোষ গুণ বিচার করতে গেলে অনেক কিছুই আসে। আমার আসলে প্রথম তো বলতে চাই, আমার আসলে কারোর সাথে পার্সোনাল কোনো ইস্যুস নাই, আমি জানতামও না, কিন্তু এখন তো পুরো জিনিসটাই পার্সোনাল হয়ে গেছে। রাইট, একজনের আরেকজনের ব্যক্তিগত জিনিস নিয়ে কথা বলতেছে, এটা অনেক বড় একটা পেইন আমার জন্য, এবং লিটারালি গিবদের পর্যায়ে চলে গেছে। ট্রু, মানে আমার মনে হচ্ছে যারা যারা জড়িত, মানে এই পুরো ঘটনার সঙ্গে জড়িত, প্রত্যেকে ব্যক্তিগতভাবে নিজেদের অঙ্গভঙ্গি করতেছে, কেউ কাউকে নিয়ে বাজে কথা বলতেছে, কেউ কারো ইতিহাস টানতেছে, অতীত টানতেছে। ভাই, প্রত্যেকটা মানুষের অতীত খারাপ, প্রত্যেকটা মানুষেরই ঘাটতে গেলে গন্ধ আসেই। মানে কি শুরু হইলো, কেমনে শুরু হলো বোন, আমারে বলেন তো। একটু প্রথম থেকেই বলতে হবে তাহলে। এটা আমার ছিল, যেহেতু আমি বাইরে থাকি, বাংলাদেশে আসা যাওয়া করি, জি, আমার এটা একটা ড্রিম প্রজেক্ট ছিল। কোনটা? এই যে হেলিকপ্টার নিয়ে ফটোশ্যুটের কনসেপ্টটা। আচ্ছা, কারণ আমি বেসিক্যালি গাউন ডিজাইন করি, তো আমার থিমটা টোটালি সবসময় একটু ডিফারেন্ট থাকে, কারণ আমার ক্লায়েন্টরা হচ্ছে ফরেনার। ওকে। সো এদেরকে আমাকে ওইভাবে প্রেজেন্ট করতে হয় যে আমি একটা এই ড্রেসটাকে এইভাবে ইয়ে করলে, আমরা সবাই আমরা যাই করি না কারণ আমরা বিজনেস করি, সঠিক, পেটের জন্যই করি ভাইয়া। সঠিক। সো এটাই যেহেতু আমার একটা কনসেপ্ট ছিল যে আমি ভ্যালেন্টাইন আর হচ্ছে আমার যে কিছু প্রোডাক্ট যেগুলো আমি এখানে বাংলাদেশে বানাই, আমি বাইরে মানে লন্ডন, ইউরোপ, আমেরিকা বেস যেগুলো আমার ক্লায়েন্ট আছে তাদের কাছে আমার সেল হয়। ওকে। তো আমার ওইভাবে আমি জিনিসগুলোকে মানে নট অনলি দ্য ভ্যালেন্টাইন, শুধু ভ্যালেন্টাইন নিয়ে না। না, কেন এই কথাটা স্পেশালি বললাম, কারণ ভিডিও দেখি নাই এখনো যে এটা নিয়ে শুট। জি, আমি ছাড়িই নেই এখন পর্যন্ত। সো তার মানে এটা ভ্যালেন্টাইন কেন্দ্রিক একদম ছিল না। জি, ওকে, হ্যাঁ, তারপর? তো যেহেতু এটা আমার এটা আসার পর থেকে চিন্তা করছিলাম যে যাওয়ার আগে আমি একটা শ্যুট করে যাব, এটা হবে একটা ভ্যালেন্টাইন প্লাস হচ্ছে আমার প্রোডাক্টের শ্যুট। ওকে। তো চন্দন রায় চৌধুরীকে সবাই চেনেন বাংলাদেশে, দাদা ছিলেন আমার হচ্ছে ফটোগ্রাফার প্লাস হচ্ছে আমার সব ভিডিওর সব কিছু ইয়াতে। তো আমরা যেটা করেছিলাম যে এইটার সূত্রপাত হয়, আমার মডেল দাদা সবাই মিলে আমরা একটা মিটিং করছিলাম গ্লোরিয়াতে, গুলশান একই। তো দাদার সাথে কিভাবে আমার কয়টা লেআউট হবে, কি ড্রেস যাবে, এগুলোর আমরা ডিসকাশন করছিলাম। তো ওই সময় দাদা আমাকে বলল যে হেলিকপ্টারের কালারটা কি হবে, যেহেতু ভ্যালেন্টাইন রেড তো অবশ্যই আছে ড্রেস, তো এখন এমন ড্রেস দিও না যেটার সাথে হচ্ছে হেলিকপ্টারটা যায় না। তৎক্ষণাৎ আমি হচ্ছে রিপন সাহেবকে ফোন দিই ওই মিটিং চলাকালীন অবস্থায়। তো উনি বললো যে আসলে এখানে দুইটা কালার হতে পারে, একটা মেরুন অথবা ব্লু, এখানে হোয়াইট আসবে না। পরে আমি বললাম আচ্ছা আমি তাহলে জানাচ্ছি আপনাকে। দাদাকে বললাম, দাদা বললো যেহেতু মেরুন বলেছে মেরুনটাই নেন, রেডের সাথে মেরুনই যাবে। দেন আমি সব কিছুই এইভাবে আবার বলি যে ভাই আমাকে মেরুনটাই দিন। উনি তখন বললো যে ঠিক আছে আমি আপনাকে মেরুনই দিব। আমি আবার তার সাথে এটাও শেয়ার করি যে আমার কিন্তু রেড ড্রেস থাকবে, রেড ফ্লাওয়ার থাকবে, সব কিছু আমি আমার ওইভাবেই কিন্তু তাকে বলা, ওইভাবে ওভার দ্য ফোনে আমার তার সাথে কথা হয়েছে। কিন্তু উনি ওকে ফোন দিয়েছি, ফোন ধরেনি, ওনার সাথে আমার ভয়েস দিয়ে কথা হয়েছে এগুলো। দেন এটা ছিল আমার হচ্ছে কনসেপ্ট, যেটা আমি ভ্যালেন্টাইনে পাবলিশ করতে পারি নাই। সো এখন তারপরে যেটা হয়েছে, যেদিন আমাদের ফার্স্ট এটা হয়েছে রিপন সাহেবের সাথে, তো আমাদের গত 2 তারিখে মনে হয় কথা হয় ফাইনাল, হেলিকপ্টারের বিষয়টা কনফার্ম করি। আমাদের ঘটনাটা হয়েছে 9 তারিখে। তো ওনারা যেদিন কথা হলো, পেমেন্ট করলেন কবে? পেমেন্ট করেছি 3 তারিখে। ওকে, ফুল পেমেন্ট করা হয়নি ভাইয়া। আমি হচ্ছে বিকাশ ইউজ করি না, সত্যি কথা বলতে। আমার কার্ডে থাকে, যেটা হচ্ছে আমার লন্ডন কার্ডে থাকে, যেটা করতে হয় কি আমার হচ্ছে ট্রান্সফার করতে হয়।
তো আমি ওনাকে ওই সময় পরের দিন আমি তাকে 10,000 আমি তাকে বিকাশে এনে বিকাশ থেকেই করাইছি আর কি। বিকাশে আমার টাকা থাকে না ইউজুয়ালি। তাই আমি বললাম ভাইয়া টাকাটা রাখেন, আমার এই মুহূর্তে আমি তখন একটা মিটিংয়ে ছিলাম, যে আমি জাস্ট আপনি বুক করে রাখেন। তখন উনি বলে আচ্ছা কোনো সমস্যা নেই, আপনি ফুল পেমেন্ট পরে আগের দিলেও হবে বা ভেন্যুতে আসলেও হবে, এইভাবে এসে কিন্তু বলেছে। তা আমি আর আমার মতো কাজ করেই যাচ্ছি। এটা মনে হয় তার 8 তারিখে মনে হয় আমি তাকে আরও 20 পাঠাই। আমাকে উনি যেটা বলেছে সত্যি বলেছে যে আমি 4 কিস্তিতে তাকে দিয়েছি। বিকজ আমার কাছে কিন্তু উনি যদি আমাকে ব্যাংকে পাঠাতো আমি কিন্তু ব্যাংকে ট্রান্সফার করে দিতাম, একবারে দেওয়া সহজ ছিল। সো উনি আমাকে বিকাশেই বলেছে, আমি বিকাশে যেভাবে আসছে আমি সঙ্গে সঙ্গে এইভাবেই দিয়েছি। এটা হচ্ছে কথা। এখন ওনারা আমাকে আরেকটা ক্লেম করেছে যে হচ্ছে আমি এতটা সময় এয়ারপোর্টে গিয়েছি, আমার কারণে শুটের অনেক কথাই বলেছে তারা, এবং পুরো ঝামেলাটা হয়েছে আপনার জন্য। এই অভিযোগটাই করা হচ্ছে যে কারণ যদি 1:15-তে আমার গাড়িটা ছেড়ে যায় তাহলে আমাকে এয়ারপোর্টের নিয়ম অনুযায়ী কম করে 1 ঘন্টা আগে আপনাকে ঢুকতে হবে, মানে আপনাকে 12:10-এ ঢুকতে হবে। আপনি সেখানটায় এয়ারপোর্টে পৌঁছেছেন 1:35-এ। আচ্ছা, এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা আমি বলি। আমাকে ওই দিনই যেদিন আমরা হচ্ছে হেলিকপ্টারটা কি কালার দিচ্ছে ওই দিনই আমাকে দাদা বলল আপনি টাইমিংটা শুনে নেন যে উনি কখন দিচ্ছে হেলিকপ্টারটা সঠিক। হ্যাঁ, তা আমি ওনাকে বললাম কখন দিবেন। উনি দাদা বললো হয় সকাল 10টায় আমরা শ্যুট করব, আদারওয়াইজ দুপুর 2টায়। ওকে, কারণ হচ্ছে উনি যদি আমাকে মিড টাইমে দেয় তখন সান একদম উপরে থাকে, এটা হবে না, বার্ন হয়ে যাবে। রাইট। পরে আমি তো ওনাকে বললাম যে ভাই আমাকে আপনি আর্লি মর্নিং দেন। উনি বললো যে না আর্লি মর্নিং হবে না, আপনি 2টায় শ্যুট করবেন। ওকে, তো আমি 2টার প্রিপারেশন নিয়েই ভাইয়া করেছি। এখন যেটা হয়েছে আমাকে উনি ওই দিন যেটা আমাকে ব্লেম দেওয়া হচ্ছে যে আমাকে 12টার সময় উনি বলেছে, এটা কিন্তু টোটালি না। 12টার সময় আমি ওনার সি ক্লাব রিসোর্টে আমার মডেলদেরকে নিয়ে আমি জাস্ট ভেন্যুতে রাখতে গিয়েছি। ওই সময় উনি আমাকে ফোন দিচ্ছে যে আপনি কোথায়, আপনি কোথায়। তাই বললাম ভাই আমি আপনাদের রিসোর্টে আমি মডেলদেরকে রেখে আমি আবার যাচ্ছি। তখন উনি আমাকে বলতেছে আপনি কিন্তু এখানে আসতে পারেন, মানে আপনি কখন আসবেন এখানে, আপনার ফ্লাইট যদি আপনি 1:30টার মধ্যে না পৌঁছান আপনাকে আরও 15,000 টাকা আপনাকে ডেমারেজ দিতে হবে, অনেক কিছু সে আমার সাথে শাউট করতেছিল। কারণ আমার তখন একবার ক্যান্সেল হলে 15,000 টাকা করে লাগে। হ্যাঁ, এটা আমাকে বলছিল। তা আমি বললাম যে ভাই আমি তার আগেই চলে আসব। কিন্তু আপনাকে 1:35-এর কথা তো বলার কথা না, অন্তত 1 ঘন্টা আগে থাকার কথা না? আমাকে যেটা বলেছে 1:30টার মধ্যে আপনাকে থাকতে হবে। এটা কি ওনার ভয়েস আছে? ওনার ভয়েস আছে, আমি এটা শুনতে পারি? যদি এইটা হয় তাহলে অধিকাংশ জিনিসই আসলে ভ্যালুলেস হয়ে যায়। না আছে, ভয়েস আছে। যদি এইটুকুই থাকে যে আমি 1:30 বলেছি, কারণ 1:30 মানেও ধরে নিতে হবে সেখান থেকে 1 ঘন্টা লাগবে আমার হেলিকপ্টার পর্যন্ত পৌঁছাতে। জি, সো আমি এটা শুনতে চাই, কারণ উনি যদি 1:30 না বলে তাহলে তো আপনি নিশ্চয়ই আপনাকে আবারও রিমাইন্ডার দিচ্ছি। ঠিক 2টা বাজে এখান থেকে ফ্লাইট স্টার্ট দিবে, কারণ ফ্লাইটের শিডিউল দেওয়া আছে 1টা থেকে 2টার মধ্যে ডিপারচার হবে। প্রত্যেকটা ফ্লাইটের 1 ঘন্টা শিডিউল থাকে, অলরেডি শিডিউল এটা দেওয়া আছে। যদি 2টার মধ্যে আপনি ফ্লাইটটা ধরতে না পারেন আপনার কিন্তু মিনিমাম 15,000 টাকা ফাইন হবে, কারণ রিশিডিউল দিতে আবার 15,000 টাকা জমা দিতে হয় আপনার সিভিল এভিয়েশন অথরিটিকে। সো এটা কিন্তু আমার দায়ভার না, এটা আপনার দায়ভার। সো ইউ হ্যাভ টু অ্যারাইভ বিফোর 1:30, মানে তাইলে আপনি ফ্লাইটটা ধরতে পারবেন। আর আপনি আমাকে এখন যে টাকাটা তাড়াতাড়ি না পাঠাইলে কিন্তু কই গেল কোনটা হচ্ছে এটা? ওকে, বিফোর ওটা কোনটা প্লে হলো? আপনার জন্য পৌঁছাইতে পারেনি আপু, আমি এখানে ক্লিয়ারেন্স দিয়ে আপনার ওখানে যাব। দেখেন শুধুমাত্র আপনার কাজের জন্য সারাটা দিন ব্যস্ত। ইনশাআল্লাহ 2টার আগে আমরা আচ্ছা, এটা বললো আপনি 2টার আগে পৌঁছাবেন, তার জবাবে উনি কি বললো? হবে না, 1:30টা হইতে হবে। আর হলো আপনার প্লিজ একটা কথা 2বার 2টা হবে না, 1:30টা হইতে হবে। ওকে, ক্লিয়ার। মানে হচ্ছে উনি নিজে মুখে বললেন যে 1:30টার মধ্যে আপনাকে পৌঁছাইতে হবে। জি, যদি তাই হয় তাহলে এর সঙ্গে 1 ঘন্টা তো ধরতে হবে। জি, আড়াইটে মানে হচ্ছে 2:45 গিয়ে আপনি উঠছেন। জি, সো তার মানে তো পুরো শিডিউলটাই পিছাই দিয়ে যাওয়া শুরু করলো। জি, এখানে তো আপনাকে দোষ দেওয়ার জায়গা থাকে না তাহলে? জি, আমার তো কথাই সেটা। আমি 35-এ এয়ারপোর্টে ঢুকেছি, 40-তে আমার ক্লিয়ারেন্স হয়েছে। দেন আমি ওনার লোকের আমাকে ফোন নাম্বার দিয়েছে, ওনার নাম কি জানি আমি এখানে আমার লেখা আছে। ওই ভদ্রলোক আমাকে বলেছে যে আপনি ভিআইপি দিয়ে ঢুকবেন, এখানে বলবেন যে বসুন্ধরা গ্রুপের হেলিকপ্টারের রাইড করবেন আপনি, আমরা এসে আপনাকে নিয়ে যাব।
আমি ঠিক 1:40 ওনাকে ফোন দেই, আমার কাছে তার সব কিছুই আছে ফোনে। উনি আমাকে বলে আপনি ওয়েট করেন, আমি 5 মিনিটে আসছি। এই 5 মিনিট করতে করতে উনি আমাকে ওখানে 1 ঘন্টা আটকিয়ে রেখেছে। সো তারপরে হচ্ছে উনি 1 ঘন্টা পর আসছে, এর মাঝখানে আমাকে আবার ফোন দেয়, দিয়ে বললো যে আপনাদের আমার মাঠে কে আছে এটা জানার জন্য সে আমাকে ফোন দিয়েছে, যে ভেন্যুতে কে কে আছে। তখন আমি বললাম যে না, আমি আমার হাজব্যান্ড আর বাচ্চারা আমরা হেলিকপ্টার মানে এয়ারপোর্টে আছি। তখন বলে ভেন্যুতে কে আছে? তো আমি বললাম আমার শুধু ফটোগ্রাফার আর হচ্ছে যারা যারা আছে এনারাই আছেন। উনি আমার মনে হলো এটা হচ্ছে উনি জেনে শুনে এই ইনফরমেশনটা নিয়েছে আমার কাছ থেকে, যে আসলে মাঠে কে আছে। কেন? তাহলে তারা শ্যুটটা করতে পারবে। আর 1 ঘন্টা আমাকে এখানে বারবার প্রেশার ক্রিয়েট করছে যে আমাকে এতটার আগে পৌঁছতে হবে, কিন্তু আপনি তো পৌঁছাইছেন। আমি তো পৌঁছাইছি অ্যাকর্ডিং টু হিজ টাইম। এক্স্যাক্টলি। উনি বলছেন 1:30-এ, আপনি পৌঁছাইছেন কত? আমি 1:35-এ পৌঁছাইছি ম্যাক্সিমাম বাস, এটা ইজ নট অ্যান ইস্যু। জি। সো ওই টাইমের হিসাব করলে তো আপনি তাহলে অন টাইম পৌঁছেছেন, এবং আমি নিজে কানে শুনলাম তার ভয়েস। জি, এবং হচ্ছে এটা হচ্ছে যদি কেউ বিশ্বাস করতে নাও চায়, এখন না বিশ্বাস করার কিছু নেই। টিভি ক্যামেরার ফুটেজ আছে এয়ারপোর্টে। হ্যাঁ, আমি আপনি কখন পৌঁছাইছেন এটা নিয়ে কোনো আপত্তি নেই। ওই পক্ষ বলছে যে 1:35-এ পৌঁছেছেন, 2:45-এ আপনি পর্যন্ত হেলিকপ্টার পর্যন্ত গিয়েছেন। কিন্তু আমার লজিক ছিল যে আপনি তো যদি 1 ঘন্টা লাগবে জানে, এবং যদি 1:15-তে আপনার ফ্লাইট থাকে, তাহলে তো আপনি পৌঁছালেন লেট করে। কিন্তু এখন আমি শুনলাম, ওনার ভয়েসে শুনলাম উনি বলতেছে যে 1:30-এ আপনাকে পৌঁছাইতে হবে। আপনি সেই সময়ই পৌঁছেছেন। এবার আসেন পরের নাটকে। আচ্ছা, এবার আসি পরে, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এরপরে আসছে হচ্ছে একটা হচ্ছে আমাকে ব্লেম দেওয়া হয়েছে টাকা পয়সার ব্যাপারে, রাইট? তো আমার প্রথম প্রশ্ন মানে কোশ্চেনটা হচ্ছে 45 লক্ষ টাকা। না আমি এই ঘটনাটা আগে শেষ করি। আচ্ছা, ওকে। আপনি এখান থেকে নামলেন হচ্ছে ইয়েতে, ওকে, শুটিং স্পটে। তারপর আমি যখন শুটিং স্পটে নামলাম তখন দেখি যে আশেপাশ থেকে মানে অনেক ভিডিও ক্যামেরা চলে আসতেছে। আমি চিন্তা করলাম যে আমি তো এরকম অ্যারেঞ্জ করি নাই, মানে এটা কি হচ্ছে। আমি নামার সাথে সাথে তখন দেখলাম রিপন সাহেব চলে আসলো আমার কাছে। এসে পরে আমি বলছে আপনি সরে যান। তা আমি ভাবলাম যে হয়তোবা আমারই হয়তোবা অনেকেই আবার 2-1 সাংবাদিকও চলে গিয়েছে, আমি নিজেও জানি না। পরে যখন দাদা এসে আমাকে বললো যে এখানে আরেকজনের শ্যুট হওয়ার কথা, তা আমি বললাম যে না তো দাদা, বলে এখন নাকি বুবলি আর ইয়াদের শ্যুট হবে। তা আমি বললাম এটা তো আমি কিছুই জানি না, আমি জাস্ট শুনলাম। আমি যখন এয়ারপোর্টে, তখন দাদা আমাকে ফোন দিয়ে বলছে, তখন আমি বললাম যে আমি এসে দেখি। যখন আমি বলে কি আপনি তাহলে বাধা দেন, দাদা আমাকে বললো, আমার কাছে কিন্তু ফুল মানে ফুটেজ আছে, দাদা বলতেছিল যে আপনি বাধা দেন, আইদার আপনারটা হবে না হলে ওদেরটা হবে। কারণ একই দিনে একই টাইমে একই প্লেসে কিভাবে পসিবল 2টা শ্যুট? কারণ তখন অলরেডি আপনার 2টার বেশি বাজে। কারণ ওরা কখন শ্যুট করবে, আমি কখন, এটা তো কখনো মানে পসিবলই না। একই টাইমে একই ডেটে একই টাইমে কিভাবে সম্ভব এটা শ্যুট? ধরেন আমি যে কাগজটা পড়েছি আপনাদের চুক্তিনামা, সেখানটা বলা হয়েছে 2টা থেকে 4টা পর্যন্ত আপনাদের সময় দেওয়া। জি, মানে 2 ঘন্টা। রাইট। সো ওইখানটা যদি আপনি পৌঁছালেন 2 ঘন্টা, আর ওনাদের চুক্তি অনুযায়ী 2 জনকে একই দিনে দেওয়া হয়েছে। জি, আগে দেওয়া হয়েছে ওনাকে, তারপরে দেওয়া হয়েছে শিডিউলে আপনাকে। জি। সো যদি 2টার সময় ওনারা পৌঁছায়, প্রথম পক্ষ হচ্ছে প্রথমে করবে, সেকেন্ড পক্ষ তারপরে করবে। 2টা থেকে 2 ঘন্টা, 4 ঘন্টা তারা করবে, 4টা থেকে আপনি করবেন। এটা ওনাদের মত। হ্যাঁ, তাহলে আপনার এখানটা অসুবিধা কই ছিল? এখানে তো আমি জানতামই না যে এখানে আরেকটা শ্যুট হচ্ছে। দুইজনের সাথে ভাগ করে হেলিকপ্টার নেওয়া, এবং তার চেয়ে বড় কথা, আপনি যখন নামলেন বোন, নামার পরে তো আপনাকে 4টা থেকে যদি দেওয়া হয়, 4টা থেকে তো 2 আওয়ার্স আপনি পাচ্ছেন। তাহলে তখন আপনার না করার লজিকটা কি ছিল? না করার লজিক, আমার তো সানলাইট চলে যাচ্ছিল, 5টার মধ্যে হেলিকপ্টার নিয়ে চলে যাবে। কিন্তু ওরা তো আপনাকে 2 আওয়ার্স দিবেই, এবং ওরা দিতে বাধ্য। 2টা থেকে 4টা যদি ওরা করে, তাহলে 4টা থেকে আপনাকে যখন কল করলো, তারা অভিযোগ করছে যে 4:45-এ আপনি রুম থেকে বের হয়েছেন, 4টার সময় তারা জানানোর পরে। এটা হচ্ছে যখন ওরা আমাকে সরাই দিল, জি, যেখান থেকে সরে যান, মানে ওদের শুট আছে, আপনারা চলে গেলেন হচ্ছে ইয়েতে। না, চলে যাইনি, আমাকে সরাই যেতে বলেছে অনেকভাবেই। দাদাও বললো যে প্যাক করে দেই, আপু করবো না শ্যুট, বাদ দেন। তাই আমি বললাম ভাইয়া এত কষ্ট করে আসছি যখন, কাজ না করে কেন যাবো? আপনারা এতগুলো মানুষ, আমি 35 মানুষ গেছে, আমার ফুল সেট আপ গিয়েছে ওখানে। সো আমি বললাম যে একটু দেখি, তখন দাদা বলে দেখেন আপনার যে 4টা লেআউট, একটাও হবে না, মিনিমাম একটা হবে,
যদি করতে চান। তো আমি তখন রাগ করে রুমে গিয়ে দেখি যে তখন না, দাদা আমাকে বললো আপনি কাজ করেন তাহলে হয় অফ করার জন্য আপনি মডেলদেরকে নিয়ে আসেন মাঠে। তাই বলে এখানে গ্যাঞ্জাম করার কোনো দরকার নেই। আমি রুমে গিয়ে দেখি আমার মডেলটা সুন্দর মতো সাজতেছে। তো আমি এটা কখনোই চাইবো না যে ওদেরকে ওই সময় নিয়ে এসে, হ্যাঁ নিয়ে এসে এখানে একটা মানে একটা ঝামেলা সৃষ্টি হোক। এই জন্য আমি আর কিছু না বলে আমি যখন ইয়েতে বসে আছি তখন আমার হাজবেন্ড গিয়ে তখন বলছিল যে আপনারা কি বন্ধ করবেন, যে আমাদের তো শুট স্টার্ট হওয়ার কথা। তখন উনি বলে আপনাদের মডেলটা কোথায়, আসতে বলেন, ওনারা আসলে আমরা চলে যাব। ওকে, গুড ইনাফ। তখন বলা হয়েছে যে আমাদের মডেলদেরকে মাঠে ডাকা হয়েছে। তখন আমার মডেলরা গেছে আর কি। এই ওকে, তাহলে তো শুট করা পসিবলই ছিল, করা হয়েছেও একটা। ওকে, একটা কতক্ষণ মানে আপনি, ওরা বলতেছে যে 4টায় আপনাকে ডাকা হয়েছে, আপনি 4:45-এ বেরোয়েছেন কারণ আপনারা প্রিপেয়ার ছিলেন না। প্রিপেয়ার ভাইয়া অনেক আগে থেকেই ছিলাম। তাহলে আসতে লেটটা কেন হলো? আসতে লেট হয় নাই তো, ওনারাই তো শুট শেষ করছে। মানে ওনারা ডাকার পরে আপনি বলছেন যে ইয়ে হয় নাই, লেট হয় নাই। আমরা তো রেডি, বললাম না আমি ডাকতে গিয়েছিলাম, যাই দেখি আমার মডেলরা রেডি হয়ে বসে আছে রুমে। হ্যাঁ, বলার পরেই তারপরে আমরা আসছি। আচ্ছা, ওইখানটা তারা ফোনের রেকর্ড দেখাচ্ছে যে সেই অনুযায়ী 45 মিনিট লেট হয়েছে আপনাদের ওখান থেকে হেলিকপ্টার পর্যন্ত আসতে। কিভাবে পসিবল? ওকে, সো এই যে ওই জায়গাটা আমি ছিলাম না, সো আমি ওটা নিয়ে কথা বলতে চাই না, কিন্তু এই অভিযোগটা আছে। ওকে, এবার আসেন হচ্ছে পরেরটুকু। আপনাকে কতক্ষণ শুট করতে দিল টোটাল? 1.5 1.5 ঘন্টা। মানে যেটা 2 ঘন্টা করার কথা হয়তো 30 মিনিট আপনার। হ্যাঁ, 1.5। মানে 30 মিনিট আপনার কম হয়েছে। জি, 30 মিনিটের জন্য তো এত চিল্লাপাল্লা কি হওয়ার কথা? বোন, চিল্লাপাল্লাটা হয়েছে মানে প্রথমত আমি তো জানতাম না একই দিনে এই শ্যুটটা হওয়ার কথা। এটা না জেনে তো এটা আমাকে হয়তো আমাকে বলতে পারতো আগে করো, 12টার থেকে করো, অথবা পরের দিন করো, মানে আগা পিছানো করা যেত না। তাহলে তো একবারে তো ফ্লাইটের জন্য তো আপনি মানে পুরা হেলিকপ্টার নিয়ে তারপরে গিয়ে করে আসার তো বাজেটে তো কোলাচ্ছিল না তাহলে, কারণ পুরা বাজেটটা তো প্রায় 80+ লাগছে, সেটাতে আপনি অর্ধেক দিয়েছেন, আরেক পার্টনার অর্ধেক দিয়েছে। এটা আসলে কে কিভাবে ওনার সাথে আমার সাথে যখন কথা হয় এক মডেলের মাধ্যমে, ওকে চেনে, আমি ওর নাম বলতে চাচ্ছি না, এই মডেলই আমাকে বলছিল আমার প্রথমে কথা হয়েছিল কি হেলিকপ্টারের সাথে, রাইট? ওনাদের সাথে আমার যে বাজেটে কথা হয়েছিল সেমই এনার সাথেও কথা হয়। ওনারা আমাকে যে লোকেশন দিয়েছিল কুমিল্লা অথবা হচ্ছে মাওয়ার দিকে। সো এখানে আমার এত সেট আপ নিয়ে ওখানে গিয়ে শুট করা সো টাফ ছিল। তখন এই মডেল আমাকে হঠাৎ করে রাতে ফোন দেয়, তখন 11:30 কি 12টা বাজে, বলতেছে আপু তুমি এরকম একটা শুট করতে যাচ্ছ, আমি যদি তোমাকে এর থেকে ভালো একটা অপশন দেই তুমি তাহলে এখানে আসো। তা আমি বললাম অপশনটা কি? তখন বললো যে ধরো তুমি তো এত দূরে যেতে যাচ্ছ, এটা যদি ঢাকার ভিতরে হয়, মানে তাও একটা রিসোর্টের ভিতরে হয়, তোমার কেমন হয়? তা আমি বললাম যে সবাই সুবিধা ভালোটাই যাবে। হ্যাঁ, আমি বললাম ওকে তাহলে কিভাবে? তখন বললো যে আমি একজনের নাম্বার দিচ্ছি, তুমি একটু কথা বলো, উনি যদি তেমন হলে তোমাকে অনেক কিছু সে হচ্ছে ইয়ে করে দিবে, ফ্রি করে দিবে। কিন্তু আমার বোন কোন জায়গাটা লাগলো বলো, যে আধা ঘন্টা আমার কম পাইলাম, এবং বিকেলের দিকে তো বরং গোল্ডেন লাইট, মানুষ সেই সময় শুট করতে চায়, প্রত্যেকেই সেই সময় চায় যে বিকেলে গোল্ডেন লাইটটা নিতে। সো তারপরে তো আসলে এত কথা হওয়ার কারণটা কি থাকতে পারে? এবং শুরুতে আপনাদের প্রেস কনফারেন্স আমি দেখছিলাম আপনি বলছেন যে আইডিয়া চুরি, হ্যাঁ, এবং এটা কেমন হয়? আইডিয়ার চুরিটা হচ্ছে বিকজ কিসপোতারি আমি যতদূর জানি হেলিকপ্টারের সঙ্গে এটা সেকেন্ড শুট, সো হাউ ইট কুড বি আইডিয়া চুরি? আইডিয়া চুরিটা হচ্ছে কনসেপ্ট, মানে আমার ভ্যালেন্টাইন একই রেড কালারের ড্রেস, হয়তো সিমিলার রেড ছিল না, রেড ড্রেস ছিল, হইতেই পারে, মেরুন হেলিকপ্টার ছিল, হইতেই পারে, তারপরে বুকে ছিল, এবং এগুলো তো ওয়ান ক্লিকের ব্যাপার, আপনার অ্যাডোবি ফটোশপে কালার চেঞ্জ করে দেয় হেলিকপ্টার। হ্যাঁ, হতে পারে, কিন্তু কনসেপ্ট তো আমি তার সাথে শেয়ার করেছি, একই রকমই হতে হবে কি সবকিছুই? ওকে বলেন। একই তো হওয়ার কথা না। আমার ছিল ওখানে 4টা লেআউট, একটা ছিল হচ্ছে ভ্যালেন্টাইন, একটা ছিল হচ্ছে ব্রাইড গ্রুমে যেটা হয়েছে এখানে ভ্যালেন্টাইনে ওইটাও এটার সাথে মিক্সড করা হয়েছে। যেমন আমার এখানে ছিল মারিয়া ব্রাইড থাকবে, গ্রুম থাকবে, তারপরে হচ্ছে একটা রিংয়ের প্রপোজ থাকবে, এটাও হচ্ছে ওরা ওই একটা ভিডিওর মধ্যেই সবকিছু করেছে। ওকে, কিন্তু এটা তো কমন জিনিস না, ভ্যালেন্টাইন্স ডেতে সবাই হাঁটু গেড়ে বসে প্রপোজ করবে, মেয়েটা অ্যাকসেপ্ট করবে, এটা তো সব কমন জিনিস হলো, দুনিয়াতে সবাই করতেছে, তাহলে কনসেপ্ট চুরি কেমনে হয়? কনসেপ্ট চুরি ভাইয়া, এটা তো কনসেপ্টই চুরি,
কারণ মেরুন ড্রেস, সরি মেরুন হেলিকপ্টার, মেরুন রেড ড্রেস, বুকে, রিং, ওই হেলিকপ্টারের সামনে সব কিছু, দরজা খুলে অনেক কিছু সিমিলার আছে। আমি এই জিনিসটাই তো আমি শেয়ার করেছি রিপনের সাথে। এই জায়গাটা আমি কনফিউজ হয়ে গেলাম। মানে আপনি বলতে চাচ্ছেন যে যেহেতু আপনার একটা শ্যুটে আপনি যা যা করতে চেয়েছিলেন যেই রকম করে সেই রকম করে তারা করেছে, জি এবং আপনার আপত্তির জায়গাটা এটা। জি আমি রিপিট করি, মানে হচ্ছে আপনি যেই ধরনের যা যা করতে চেয়েছিলেন সেম জিনিসটা তারা করেছে বলে আপনি মনে করছেন যে এইটা আপনার লস হয়েছে। লস বলছি না, কনসেপ্ট চুরি কি লস? মানে আপনি কি এটাকে কনসেপ্ট হিসেবেই ধরার জায়গা নেই, কারণ পুরো দুনিয়াতে সব জায়গায় একই জিনিস। হ্যাঁ 10টা ভিডিও দেখলে ভ্যালেন্টাইনের 9টা ভিডিওই এই আপনি যা যা বললেন, ওরা যা যা করলো, আপনি যা যা করলেন, সবাই তাই তাই করতেছে। সো এটা কোনোভাবেই কনসেপ্ট বা খুব এটা কি হেলিকপ্টারের সাথেই হইতে হবে একই দিনে একই টাইমেই? ওকে, এইটা আপনি বলতে পারেন যে একই সাথে কেন 2টা শ্যুট রাখছে। আমি এই জন্য এখানে আসতেছি, একই দিনে একই রকম একই প্লেসে। রাইট, মানে প্লেস সেম হয়ে গেলে জিনিসটা মনে হবে একই কোম্পানির কাজ, একই। এখন আমাকে তো এই যে তারপর ওরা আমাকে যখন বললো যে এই শ্যুটের পর যখন আমি চলে আসলাম, তখন আমাকে ওনাদের পরিচিত একজন বলল যে আপু আমরাই তো, আমাদের ইন্ডাস্ট্রিতে একটাই কথা আছে, আমরা এত। জি। তো আমরা এক কাজ করি, বসি, জিনিসটা সর্ট আউট করি। এর মধ্যে সর্ট আউট করার কি থাকবে? যে এই জিনিসগুলো নিয়ে, হ্যাঁ এই জিনিসগুলো নিয়ে আমরা না বাড়াই, আমরা হচ্ছে ইয়ে করি, আমরা একটু সর্ট আউট করে আমরা বসি। আমি কিন্তু ওদের কথা শুনে চুপ খেয়েছিলাম। তারপর পরের দিন সকালবেলা দেখি যে ওরা ভিডিওটা রিলিজ করে দিল। হ্যাঁ, ওরা শুট করছে, ওরা তো রিলিজ করবেই। আমিও তো করেছিলাম, আমাকে তো আটকাই দিল। আপনাকে কি বলছে যে করবা না? না এগুলো বলেনি, বলছে যে আমরা আজকের দিনটা বসি, আমরা ওয়েট করি, আমরা বসি। একবারের জন্য কি এটা বলছে যে আপনার ভিডিও আপনি আপ করবেন না? না সেটা বলেনি। তাইলে কিন্তু যখন ভিডিওটা আপ হয়ে গেছে, এটা আমার আগেই আপ হয়েছে না, ওই হেলিকপ্টার দিয়েই। আপনি লেট করছেন, এটা তো আপনার ইচ্ছা, যা ওরা তো বলে নাই। আমি কিন্তু জেনারেল ভাবে মানুষের যে প্রশ্নগুলো সেটাই জিজ্ঞেস করছি আপনাকে। ওরা একবারের জন্য বলে না যে আমি বসবো আলোচনা করবো হোয়াট এভার, কিন্তু একবারের জন্য বলে নাই যে আপনি ভিডিওটা ছাড়েন না, আমিও ছাড়বো না। ভিডিওর কথা আমি বলিনি যে আমি ছবিটা ছাড়বেন না, আমিও ছাড়বো না, এটা একবারের জন্য বলে নাই। না, ওরা ওদের মতো কাজ করছে, কাজ করলে ছাড়বে, আপনি আপনার মতো কাজ করছেন। যদি আপনি শুট একদম না করতেন তাহলে বোঝা যেত যে আপনি ওই পুরো জিনিসটাতে আপত্তি, কিন্তু আপনি যেহেতু শুট করছেন তার মানে হচ্ছে পরিস্থিতি আপনি মেনে নিছেন। সঠিক কিনা? যে আমি পছন্দ হয় নাই, তুমি আমার সাথে একই দিনে 2টা দিছো, আই ডোন্ট ওয়ান্ট ইট, আমি এটা চাই না, আমি করব না কাজ, এই হইতে পারতো। মানে আমি অস্বীকার করলাম পরিস্থিতি। দ্বিতীয় হচ্ছে আমি পরিস্থিতি স্বীকার করে নিলাম, ঠিক আছে হইতেই পারে এই ঘটনা, আমি শ্যুটটা করলাম। শ্যুট করার পরে বোন আপনি আসলেন, তাহলে তো আপনি মেনেই নিয়ে আসলেন, ঠিক আছে এটা হয়েছে, আমি আধা ঘন্টা পরে করছি, হয়তো এই আধা ঘন্টার আমি চার্জ করতে পারি, যে আমি তোমাকে 40,000 দিছি, 15,000 আমাকে ফেরত দাও। বলেন এটাতে আপনার কি ব্যাখ্যা? কারণ আপনি শ্যুট করছেন, ওরা ভিডিও করছে, আপনিও করবেন, এটাই নিয়ম। আপনি করেন নাই, এটা তো ওদের দোষ কোথায়? আমি এখানে ওদের দোষ এখানেই দিচ্ছি। আমাকে হয়তো আমাকে ওরা ইচ্ছা করে আটকাই দিয়ে ওরা, কারণ ভ্যালেন্টাইনে সবাই চায় আমার এটা যদি আমি লন্ডনে ছাড়তাম আমার জন্য কোনো সমস্যা ছিল না। একই দিনে একই জায়গায় একই রকম শ্যুট করে যখন আমি ছাড়বো, কারণ বাংলাদেশে এখন হয় কি, আমি যদি আগে ছাড়ি, পরেরটা ছাড়লে বলবে যে তুমি কপি করছো। তা আমি তো একই জায়গায় একই জিনিস, এই কপির কথাটাই তো আসে। আপনি তাহলে মানে এইটা বলেন যে ওরা ছাড়লো, আপনি কেন ছাড়লেন না? এখানে একটা কথা আছে, জি আমি ছাড়িনি বিকজ আমি আসলে মেন্টালি খুবই আপসেট ছিলাম যে এটা কি হয়ে গেল। তারপরে যখন ওরা সর্ট আউট করতে চাইলো, আমি আরো পিছায় গেলাম, কারণ আমি এখন পর্যন্ত আমার একটা ক্লিপস ছাড়ি নাই। রাইট। সো আশেপাশে যারা ছিল তারা ছাড়তেছে, বাট আমি কিছুই ছাড়িনি। আমি আমাকে পিছায় যাওয়ার পরে আমার এই জিনিসটাকে আরো বেশি আমাকে কষ্ট দিচ্ছে যে আমি ছাড়ি নাই কেন। মানে আপনি আপনার প্রফেশনাল জায়গায় না, আপনার মেন্টাল জায়গা থেকে আপনি ছাড়েন নাই। জি। সো প্রফেশনালি তাহলে হুট করে এর মাঝে কিভাবে চলে আসলো আলোচনায়? সে কিভাবে? আপনি কথা বললে ওর এভিয়েশন নিয়ে কথা বলেন, কথা বললে যারা কন্ট্যাক্ট করছে তাদের সাথে কথা বলেন, এবং প্রেস কনফারেন্সে আপনার ইস্যু টনিয়াপা কিভাবে আসে বা আরো মানুষ কিভাবে আসে? সে হচ্ছে ইভেন কোনো অর্গানাইজেশন থেকেও না। না, আপনার যদি হইতেন যে ফ্যাশন ডিজাইনার অর্গানাইজেশন বাংলাদেশ, সেটা হতে পারতো, হইতে পারতেন যে আপনার ব্যবসায়ী পার্টনার, সেটা হতে পারতো, এই প্রজেক্টের পার্টনার, সেটা হতে পারতো। তাহলে এর মধ্যে এই 3টা ঘটনা কেমনে ঘটলো আপু? টনি হচ্ছে ভেরি ক্লোজ টু মি, আমরা অনেক ফ্যামিলি
আমরা মানে এটা আমরা প্রকাশ করি না কখনো। জি, আমি কালকে আপনাদের ছবি দেখেছি, একই মায়ের এক বাঘিনী এক সিংহ। জি জি। সো আমরা কখনোই প্রকাশ করি না আসলে আমাদের কি রিলেশন। সো আমি হচ্ছে ওই ফ্যামিলির বড় মেয়ে। জি। তো এই কারণে হয়তো না, যখন আমি খুবই আপসেট ছিলাম জি। তনি আমাকে ফোন দেয় যে আপু কি হয়েছে, তুমি এত আপসেট কেন? তো আমি বললাম যে দেখো এই হয়েছে, আমার সাথে অন্যায় হয়েছে। তো আমি বললাম যে দেখো আমি কি করব। তো ও বললো যে তুমি যেটা করতে চাও আমি তোমার পাশে আছি। ওকে। তাই আমি বললাম যে দেখো আমি এটা আসলে বলতে চাই, কারণ এটা হচ্ছে আমার একটা বিজনেস, অবশ্যই সেটা আমি প্রমোট করতে পারি না। রুজির ব্যাপার। হ্যাঁ, এটা আমি প্রমোট করতে পারিনি। তো ও বলছে যে হোয়াট এভার ইট ইজ, তুমি যা করবে আমি তোমার পাশে আছি। এই কারণে তনি আমার সাথে ছিল অ্যাজ এ সিস্টার হিসাবে। ওকে ওকে, ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু আমি যদিও মনে করি যে পারিবারিক সম্পর্ক আর প্রেস কনফারেন্স দুই জিনিস হওয়া উচিত ছিল। বাট এনিওয়ে, আপনার সেটা ভালো মনে হয়েছে, করেছেন। পরের লাইনে আসেন বোন। তারপরে শুরু হলো এত মানুষের কাদা ছোড়াছড়ি এবং ব্যক্তিগত জিনিস নিয়ে টানাটানি। এই জিনিসের আপনার ব্যাখ্যা কি? কি বলে যাচ্ছে? আপনার নামে অনেক কিছু দেখলাম বলা হয়েছে, এবং আমার কাছে জিনিসটা অনেক খারাপ লাগছে বোন। আমি মনে করি এটা খুব অন্যায়। জি। কারো ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা উচিত না, সে যেই হোক, চরম ভালো মানুষ চরম খারাপ মানুষ যেই হোক, উচিত না। জি। অ্যান্ড ইট ইজ স্টার্টিং, শুরু হয়ে গেছে অলরেডি। জি। ওদের কথা আপনিও শুনেছেন নিশ্চয়ই। আমি ওই কথাগুলো বলতে চাই না, কিন্তু ওর বিপক্ষে যদি আপনার কিছু বলার থাকে। হ্যাঁ অবশ্যই আছে, আপনি আমাকে কোশ্চেন করেন প্লিজ, একদম শুরু থেকে বলেন। মানে মডেলদের কাছ থেকে টাকা নেওয়া, বিদেশ নেওয়া, এটা ওইটা। ওকে, ফার্স্ট আসে আমাকে বলেছিল 45 লক্ষ টাকা। 45-এর মধ্যে আমি 5-এর হিসাব দিতে পারবো, 40-র হিসাব দিতে পারবো না। বাট আমি আপনার কাছে কোশ্চেন, তাদের কাছে, এই 40টা কার কাছ থেকে নিয়েছি, কিভাবে নিয়েছি, আমার কাছে না পৌঁছাইলে আপনার কাছে যেন পৌঁছায়। আমি এটা দেখতে চাই, লিটারালি আমি দেখতে চাই। পয়েন্ট 5 নিয়েছিলেন কিসের জন্য? হ্যাঁ 5 আমি নাই, আমি আপনাকে কিছু ডকুমেন্টস দেখাচ্ছি। জি। এটা হচ্ছে, আমি মেয়ের নাম বলতে চাই এখন, যে বলতেই হবে। এর নাম হচ্ছে ওকে। এইখানে তার ফুল ডকুমেন্টস আছে। ওর সাথে আমার একটা এগ্রিমেন্ট হয়, আমি আপনাকে পাঠাচ্ছি, আপনি 1-to-1 সব দেখেন জি প্লিজ। যেটা নিয়ে কথা হলো যে টাকা নিছে বিদেশ যাওয়া নিয়ে। হ্যাঁ দেখেন, হ্যাঁ বলেন। এটা ছিল আমার 2023 সালে আমার একটা আমেরিকায় একটা ফ্যাশন শো। সেখান থেকে বলেছিল বাংলাদেশ থেকে কোনো একটা মডেলকে হিসাবে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। সো এই কোনো না কোনোভাবে এই মডেল আমাকে বলে যে আপু আমি যেতে চাই। হ্যাঁ, তো তার সাথে আমার একটা এগ্রিমেন্ট হয়। তো এগ্রিমেন্ট অনুযায়ী আপনারা বাংলাদেশে বলেন আর ওয়ার্ল্ডের যে কান্ট্রিতেই আপনি যে কোম্পানির সাথে ফ্যাশন শো করতে যান না কেন, তা আপনাদেরকে একটা এগ্রিমেন্ট লেটার করতে হয়। এগ্রিমেন্ট লেটার না, আপনার থাকা খাওয়া এটা ওইটা, হ্যাঁ আপনাকে একটা হচ্ছে অফার লেটার না, রেজিস্ট্রেশন ফি দিতে হয়। ওকে ওকে। হ্যাঁ, তাদের রেজিস্ট্রেশন ফি ছিল 5000 টাকা, সরি $5,000, রাইট? হ্যাঁ দেখতে পাচ্ছি $5,000। হ্যাঁ, তো এইটা হচ্ছে আপনার কাছে যেটা আছে, এইটা হচ্ছে ওই কোম্পানি, এটা ওই কোম্পানিকে আমি তাদেরকে পে করে দিই। হ্যাঁ, এখন এটা করার পরে যেটা হয় যে ওর সাথে আমার এগ্রিমেন্টে কথা হয় যে আমার এই শোতে সে যাবে, এবং তারা আমাকে না, আমার হাজবেন্ডের অ্যাকাউন্টে, ওর এখন কথা আছে না কান টানলে মাথা আসে, তার যে বয়ফ্রেন্ড থাকে আমেরিকায়, সে তাকে ওখানে নিয়ে যাওয়ার জন্যই এইটা করতে চেয়েছিল। যে সে তো অনেকভাবে ট্রাই করতেছিল আমেরিকা যাওয়ার জন্য, সে যেতে পারছে না, এইটা একটা ওয়ে আপু, তাহলে আমি তোমার এই প্রোগ্রামের থ্রুতে আমি ওখানে যাব। তা আমি বলছি আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি হচ্ছে এটা আমার উকিল নোটিশ, এখন উকিলের মাধ্যমে এই জিনিসটা হচ্ছে সর্ট আউট হচ্ছে। সো যেটা হয়, তার হাজবেন্ড কি করে, এই আপনার হচ্ছে 5 লাখ কত জানি আমার হাজবেন্ডের অ্যাকাউন্টে ট্রান্সফার করে। করার পর এখন যেটা হয়েছে, প্রোগ্রামটা ক্যান্সেল হয় নাই 23 সালে, এটা 26 সালে চলে গেছে। ওকে, হইতেই পারে এটা। হ্যাঁ, কোনো একটা ওই যে আপনার ভিসার ইস্যু কিছু একটা হচ্ছে, যে র্যান্ডমলি ভিসা দিচ্ছিল না, এই কারণে। এখন এখানে এগ্রিমেন্টে বলা ছিল যে ও কোনোভাবেই এই কোম্পানির সাথে 5,35,000, জি জি, কোনোভাবেই ওই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতে পারবে না, মানে
এই মেয়ে আচ্ছা বাংলাদেশে যেটা হয় ঘোড়া ডেঙ্গায় ঘাস খাওয়া, রাইট কিন্তু এর হাজবেন্ড সারাক্ষণ এই কোম্পানির সাথে পোক করা শুরু করে হ্যাঁ যে দিস অ্যান্ড দ্যাট, কখন কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ। যখন সে দেখে যে তাদের ওয়েবসাইটে গিয়ে যে প্রোগ্রামটা পিছায় 26-এ গিয়েছে, হ্যাঁ তখন এই মেয়েকে জানায়। হ্যাঁ আর আমার তখন লন্ডন যাওয়ার সময় হয়ে আসছে, ওকে এমন মনে হয় আমার টিকিটও কাটি আমি তখন। হুম তো এই মেয়ে তখন আমাকে হঠাৎ ফোন দিয়ে বলে যে আমি যাব না, আমার টাকা রিটার্ন করো। কি হুট করে বললেই হয়? ভাইয়া শোনেন, এইভাবে আমাকে সে প্রেশার ক্রিয়েট করতে থাকে। হ্যাঁ তখন আমি বলছি যে দেখো আমি তোমাকে টাকাটা তো আমার কাছে নাই, আমি তোমাকে যখন তুমি না গেলে আমার কোনো সমস্যা নেই, এখানে কোনো না কোনো মডেল অবশ্যই যাবে। হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে দিব, আমাকে সময় দাও। হুম এইভাবে বলতে বলতে তারপরে তো আমি লন্ডন চলে যাই। যাওয়ার পরে সে আমাকে বিভিন্নভাবে আমাকে সে লন্ডন ইমিগ্রেশন, লন্ডনে বিভিন্ন জায়গায় আমাদের নামে অনেকভাবে মেল দিতে থাকে যাতে আমাদের ওখানে থাকার পারমিশনটা নষ্ট হয়ে যায়। এরা বিভিন্নভাবে আমাকে অনেক থ্রেটিং, আমার কাছে মেল আছে ওকে অনেকভাবে। এর বয়ফ্রেন্ড আমাকে থ্রেট করতে থাকে কিভাবে লন্ডনে থাকো দেখে নিব, লন্ডন থেকে বাইর করে দেবে, পুলিশ এসে আমাকে এখান থেকে ধরে নিয়ে যাবে, আমি অনেক বড় ক্রাইম করছি, অনেক কিছুই এগুলো বলছে। যাই হোক, এখন যেটা হয়েছে তারপরে ওরা কি করে উত্তরায় পশ্চিম থানায় আমার নামে একটা জিডি করে। এই জিডি করার পর আমি তখন ওদেরকে বলি যে আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার টাকা তার সাথে এগ্রিমেন্ট হয়েছে, আমি তাকে টাকাটা দিব। ইনফ্যাক্ট তাদের সাথে টাকাটা আমার দেওয়া স্টার্ট হয়েছে আমি যখন এবার বাংলাদেশে আসলাম। আমার কোনো একটা কারণে আমি দেশের বাড়িতে যাই রংপুরে, আমাকে বাই ফোর্স পুলিশ দিয়ে, তখন হচ্ছে আপনার এই জুলাই আন্দোলনের আগে পুলিশ কি দিয়ে ফোর্স করে আমাকে ঢাকায় নিয়ে আসে। ওকে এখানে একটা পেপারস আছে, আমি আপনাকে একটু দেখাতে চাই। এই চুক্তি না ইয়েটা না, একটা আছে দেখেন, ওই একটা এসআই এর সিগনেচার আছে, পলাশ, এসআই পলাশ। হ্যাঁ দেখেছি দেন আমি একটা কথা বলতে চাই আপনাকে। আমার বাবা একজন সরকারি অফিসার ছিলেন। আমি জানি একটা সরকারি অফিসার কখনোই, বিশেষ করে পুলিশের লোক, সে কখনোই একজনের পক্ষ হয়ে এইভাবে লিখতে পারে না। সমঝোতা স্মারকে এটা হয় না, স্ট্যাম্পে হইতে হবে কোনোভাবে একটা পুলিশ, তাও সে হচ্ছে এসআই পলাশ তার নাম। আচ্ছা সে ইচ্ছাকৃত আমাকে এখানে না, পেছনে সরি এই যে এই জায়গায় আপনি দেখেন, এখানে দেখছি। হ্যাঁ এইটা দেখেননি আপনি, দেখেন আমি এই পাতাটা দেখেছি। হ্যাঁ, উনি কিভাবে একটা পুলিশ হয়ে কখনোই এটা লিখতে পারে না যে আমি এখানকার সমঝোতা করে দিচ্ছি। ওকে ভাইয়া আমার ফ্যামিলির সব ম্যাক্সিমাম মানুষই লয়ার, প্লাস হচ্ছে আমি তো জানি যে এটা একটা পুলিশ মানে একটা সরকারি, এটা কোনো ডকুমেন্টই না, আপনাকে ডকুমেন্ট করতে হলে হ্যাঁ এটা আমাকে বাই ফোর্স করতে হবে। বসায়া আমার কাছ থেকে বাসা থেকে টাকা নেয়, সে আমার কাছ থেকে টাকা নিয়েছে। ওকে তখন আমি বলি যে আচ্ছা ঠিক আছে, আমি তাকে টাকা আমি প্রতি মাসেই দিয়ে দিচ্ছি। তারপরে তো আমি তাকে এ পর্যন্ত তাকে আমাকে 1,20,000 টাকা দেওয়া হয়ে গেছে। এখন তার মতে এখন সে পাবে আমার কাছে 2,90,000। তখন তখন আমার লয়ার যে সে আমাকে বললো যে ভাইয়া তুমি তো টাকা দিচ্ছ এই মেয়েকে, এগ্রিমেন্ট হয়েছে এই মেয়ের সাথে, টাকাটা কিন্তু দিয়েছে তানিম সাহেব, মানে তার যে বয়ফ্রেন্ড। সে যখন এসে দাবি করবে তখন টাকাটা কি দুই ভাবে হবে না? আবার দিতে হবে। সো তুমি এক কাজ করো, আমরা হচ্ছে এটাকে লিগ্যাল ওই তানিম সাহেবকে দেই, যে তানিম সাহেবকেই আমরা টাকাটা পে করব, এই মেয়ের সাথে তোমার লেনদেন হবে, যে টাকা দিছে সে নেবে। হ্যাঁ, কারণ ও যদি আমার কাছ থেকে আমাকে দিত, আমি তাকে দিতাম, সিম্পল। এখন ওই ছেলে দিয়েছে, এখন ছেলেই সাথে আমাদের এইভাবেই আমাদের লয়ার কথা বলতেছে, এইভাবেই টাকাটা, হ্যাঁ এইভাবেই হচ্ছে ওই মেয়ের সাথে। এখানে ফ্রডের কি হলো আপনি বলেন? যে টাকা দিছে সে টাকা নেবে, জি, সিম্পল, সিম্পল। নাহলে তো আপনাকে ডাবল দিতে হবে। এই কারণেই আমি স্টপ হয়ে গিয়েছিলাম। তো এখানে আমি 5 লাখ টাকা কিভাবে মারলাম বলেন? এখানে ফুল ডকুমেন্টস আছে এবং আইনি প্রক্রিয়াধীন। এক্স্যাক্টলি, এটা নিয়ে তো কথা বলাও যায় না, আইনি প্রক্রিয়াধীন জিনিস। এক্স্যাক্টলি। ওকে। ও হ্যাঁ, তারপরে আমি আপনাকে কিছু ভয়েস রেকর্ড শোনাবো। এটা গেল। আচ্ছা, এখন আমি আনতে চাচ্ছিলাম না, তারপর আমাকে এখন আনতে বাধ্য হয়। আপনার মানে মাঝখানে অনেক পক্ষ অনেকভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করছে রোজা আপু, যে যার মতো মার্কেটিং পারে, যার মতো করে নিতে পারে। ভাই আমি ফেয়ার, বুঝছেন, মানে আমি সবকিছুই আমি। আপনার ইউকে কোম্পানি নিয়ে কথা হচ্ছে, কোম্পানি আপডেট আছে কিনা? অবশ্যই আছে, আমি আমার ফুলটাই আছে। প্লিজ একটু বোঝান, একটু দেখান, মানুষ দেখুক যত। এক্স্যাক্টলি, মানে পেপারগুলো একটু দেখেন আমার হাতে, আমি পেপার। আচ্ছা, প্রথমত বলে নেই, আমার যে ইউকের যে কোম্পানিটা ছিল বলছি এই কারণে, ওটা ছিল লিমিটেড, রাইট।
এখানে বলে নেই আগে, আজকের দিনে আল্লাহর এটা অশেষ রহমত যে আজকের দিনেই মানে 3 বছর আগে মানে 22 হচ্ছে আমি কোম্পানিটা ওপেন করি। আজকে আমার এনার সাথে আমার লন্ডনে পরিচয় হয়। ইনি হচ্ছেন ব্রিটিশ ইন্ডিয়ান। ওকে। তো এই ভদ্রলোক আমার শো দেখার পরে আমাকে অফার দেয় যে রোজা আমরা একটা কোম্পানি ওপেন করতে পারি। তখন আমি বাংলাদেশেই থাকি। আমার বলতেছিল যে আমি বললাম কী ধরনের, বলে কি আসো আমরা একটা ইউরোপে একটা কোম্পানি ওপেন করি তোমার কোম্পানির নাম দিয়ে, যেটা আমরা 50-50 শেয়ার থাকবো। ওকে ওকে। তো আমি বললাম যে ওকে ফাইন, তো কী করতে হবে তাহলে প্রোগ্রাম শেষে আমরা একটা হচ্ছে পাবে বসি। ওকে। দেন হচ্ছে উনি বললো যে তাহলে আজকেই ওপেন করি সব কিছু মিলে, যেহেতু আমার 2 দিন পরে আমি আবার বাংলাদেশে ব্যাক করবো। দেন তখন সে আমার টাকায় দিয়ে সে হচ্ছে লরাটো লিমিটেড হিসাবে একটা কোম্পানি ওপেন করে। ওকে। হ্যাঁ, এখানে আমার একটু পরে সে মেমোরিতে ভিডিও টিডিও সব ইয়েও আছে, আমি একটু পরে ফেসবুকে সেটা আমি করবো। 3 ইয়ার্স। হ্যাঁ, আমি কালকে রাত যেহেতু আজকে সকালে দেখছি আমি মনে মনে বললাম থ্যাঙ্কস টু আল্লাহ, নালে মনেই থাকতো না। সেটাই। আমি এটা দেখছি, আমার মনে হলো কি আপনি অনেক বেশি বাঙালি না, অনেক বেশি বাংলাদেশি। বাঙালি হইলে অনেক কূটনীতি হয়, অনেক কূট চাল থাকে, শব্দের অনেক মারপ্যাচ থাকে, কোনটা বলবো না থাকে। আমার মনে হলো আপনি বেশ সাদামাটা, বেশ বোকাশোকা। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। ইটস ওকে, আমি বোকাশোকা না, আমি আসলে প্যাচের মধ্যে যাই না। মানে আমাকে মনে হয় না এই ইন্ডাস্ট্রিতে, শুধু ইন্ডাস্ট্রি না, ইন্ডাস্ট্রির বাইরেও কেউ বলবে না যে আমি কারোর সাথে ধমক দিয়ে একটা কথা বলেছি, বাট আমার ভিতরে এটা নাই। আমার অনেক জানেন, আমার অনেক মায়া লাগছে আপনার থেকে। আমার এই মেয়েটা এমন কেন, সবাই কত আমরা সুন্দর মুখের প্যাচের মানুষ চারদিকে, এটা এমন কেন, বেশ অগোছালো লাগছে যে না আপনি এই জায়গা বিলং করেন না। না এক্স্যাক্টলি। হ্যাঁ, তো এখন পয়েন্টে আসি। সো এই ভদ্রলোক আমাকে যখন বলল যে আসো আমরা ওপেন করি, ওকে ফাইন, আমরা পাবে বসে কোম্পানি ওপেন করছি আলহামদুলিল্লাহ। উনি বলল যে এত টাকা লাগবে, আমি তাকে টাকা দিয়ে দিলাম। সে হচ্ছে আমার লিমিটেড হিসাবে কোম্পানি ওপেন করলো আলহামদুলিল্লাহ। এখন উনি বললো যে আমরা 50-50 শেয়ার হোল্ডার আজকে থেকে, তাহলে আমরা পার্টনার। এটা আমরা অফিসিয়ালি ভাবে কালকে ওনার অফিসে আমরা করব। এটারই সেই হচ্ছে ওই 22 সালের তার অফিসের বসে আমাদের হ্যাঁ এমইউ হচ্ছিল এবং হচ্ছে ভিডিও হচ্ছিল। ওটাও আমি আজকে মেমোরি শেয়ার করে দেবো, ইনশাল্লাহ সবাই দেখতে পাবে। সো যেটা তারপরে হয়ে গেল, তারপর আমি বাংলাদেশে চলে আসলাম। আসার পরে কি জানি মনে হলো আচ্ছা আমি তো কোম্পানির আমার তো একটা লন্ডনে একটা কোম্পানি আছে, দেখি তো কি অবস্থা। আমি যখন কোম্পানির ভিতরে ঢুকে দেখি এই ভদ্রলোক আমাকে সে নিয়েছে 75% শেয়ার, আমাকে দিয়েছে 25। ওকে। আমি চিন্তা করলাম হাউ ইজ ইট পসিবল, টাকা দিলাম আমি, কোম্পানি আমার, সে কিভাবে, এবং তার সমস্ত অ্যাক্সেস তার কাছে। ওকে। আমি তখন চিন্তা করলাম যে আমি কি তাকে ডাইরেক্ট করব নাকি আমি আরেকটু ওনাকে রিসার্চ করব হোয়াটস গোয়িং অন। দেন আমি আমার হাজব্যান্ডকে বলি যে কি হচ্ছে এটা, তো বললো যে দাঁড়াও ওকে আগে ফোন না দিই, আমরা কি দেখি আসলে কি করে। দেন আমি ওকে অনেক ডিপে চলে যাই, এই লোকে রিসার্চ করতে করতে। ন্যান্সি নামে এক মেয়ে আছে ইন্ডিয়ান, ও হচ্ছে নামে এই মেয়েটা একটা কোম্পানি ওপেন করে ইন্ডিয়াতে। সেই মেয়েকে সে অনলাইনে তার সাথে প্রেম ভালোবাসা হওয়ার পরে ওই মেয়েকেও ফাঁসানোর পর ওই মেয়েটার কোম্পানিও সে লন্ডনে ও আবার জব্দ করে নেয়, সেম থিং। এবং এই ভদ্রলোক ওই মেয়েকে সে কোম্পানি থেকে কিক আউট করে দেওয়ার পর এই মেয়ে এখন ও গ্ল্যামার স্ট্রিট, এই ভদ্রলোক তখন গ্ল্যামার কসমো নামে এখন লন্ডনে ব্যবসা করছে, ওই মেয়ের কোম্পানি। ওকে ফাইন। তারপরে আমি তাকে যখন আমার কাছে আরেকটা যে বাংলাদেশি না, উনি ইন্ডিয়ান ব্রিটিশ। দেন আমি তখন ওনাকে ফোন দিই, আমার কাছে আরেকটা আসে, আরেকজনের কোম্পানি সে এভাবে নিয়েছে, একটা ছেলের। তারপর আমি তাকে এভিডেন্স নিয়ে আমি বললাম যে হোয়াটস গোয়িং অন, অভিনব ওর নাম, কী করতেছো এটা। তখন সে চুপ থাকার পর আমি বললাম আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়েছে, আসো আমরা নতুন করে স্টার্ট করি। তাই বললাম যে তুমি অ্যাজ এ ফ্রেন্ড থাকো, আমার বিজনেস এরিয়াটা তোমার উপর থেকে উঠে গেছে, আমি আর এটা করবো না। দেন আমি এটাকে কুইট করি এই থেকে, মানে আমার এই বিজনেস এরিয়া থেকে আমি নিজেই সরে আসি। কতদিন পরে? এটা মনে হয় 2 সপ্তাহ পর। তারপর এখন আমার বাইরে যারা লন্ডনে থাকবেন বা এটা খুবই সিম্পল যে আপনি যখন একটা কোম্পানি থেকে চলে আসবেন,
আপনি যখন একটা কোম্পানি নিজে রান করবেন তখন আপনার কিন্তু ট্যাক্সের পুরো ভারটা আপনার উপরে চলে আসবে। আর যেহেতু এই ভদ্রলোক আমার উপরেই ছিলেন, যখন দেখছে আমি চলে গেছি, সে নিজে ট্যাক্স দিবে না, এই কারণে সে কি করছে, এটাকে সে মনে তারপর সে নিজেও এখান থেকে সরে আসছে। এখন যে প্রতি মাসে যে ট্যাক্সটা আসতেছে, এটা তো আমার লাইবিলিটি না, আমি তো ওই কোম্পানি থেকে আগে বেরিয়ে আসছি, এটারও পেপারস আছে আমার কাছে। আপনি যে বেরিয়ে আসছেন তার পেপারস আছে। ওকে। তো এই গেল হচ্ছে আমাকে যে ক্লেম দেওয়া হয়েছিল যে আমার লন্ডনে যে কোম্পানিটা ছিল ওটা একটা ফ্রড, দিস অ্যান্ড দ্যাট অনেক কিছুই বলছে, রাইট? ওটা ছিল, আমি রিপিট করছি, ওটা ছিল লিমিটেড। নাও আমি এখন আসি বিডি, সঠিক হচ্ছে আমার এখনকার লন্ডনের কোম্পানি। ওকে, আমি আপনাকে আমার এখনকার কোম্পানির ফুল, এটা দেখেন রয়্যাল মেলে আসছে, এখানে আমার দেখেন, এখানে লরেটো দেখি বিদেশি, হ্যাঁ দেখেন কোম্পানির সমস্ত কাগজ দেখেন, সার্টিফিকেট সব, জি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, আর্টিকেল 13, গুড। এটা তো আমি রাতেই ভাই আমি পয়দা করিনি, কালকে ওরা লাইভে গেল, আমার হচ্ছে এই কোম্পানি চলে গেছে, তো ওটা তো ছিলই না, ওটা তো ছিলই না জিনিস, এক্স্যাক্টলি কোনো কাজও করা হয় নাই। তারপর আরেকটা জিনিস দেখাবো আমি, সরি, আচ্ছা, এটা হচ্ছে আমার রিভোল্টের বিজনেস কার্ড, আমার কোম্পানির বিজনেস কার্ড, রাইট, ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। সো এখানে আসলে সবকিছুই ক্লিয়ার। ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে 1000 ডকুমেন্ট লাগে, সরি, এবং ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে সমস্ত প্রকার ডকুমেন্ট লাগে বিজনেস অ্যাকাউন্ট করতে গেলে। এখন লন্ডন থেকে যে মানুষ তাদের সাথে আছে, এর নাম হচ্ছে বাঙালি, এক হচ্ছে এই অন্য টাইপের, একটু সাইকো টাইপের মেয়ে। যখনই কোনো মানুষের দেখবেন যে কোনো খারাপ হচ্ছে, ও ঝাঁপায় পড়ে, মানে ভালো করার জন্য না আরো খারাপ করার জন্য, মানে খারাপ দেখলে আরো ঝাঁপায় পড়ে, ও অপোজিট মানে অপর পক্ষকে উস্কানি দেওয়ার জন্য। সো এই মেয়ে হচ্ছে পিওর বাঙালি, হ্যাঁ এই পিওর বাঙালি, যেটা আপনি না। সো এই মেয়ে সাথে তার খুব ভালো ফ্রেন্ডশিপ, জোড়ায় মিলছে। সো এই অভিনবের কাছ থেকে এই আগের ডকুমেন্টস এবং হচ্ছে ওই ডকুমেন্ট আমার কাছে আসছে রাতে, হ্যাঁ ওইগুলোই আপনাদের কাছে পাঠিয়েছে, হ্যাঁ রাইট, এই সব কিছুই এই মেয়ে পাঠিয়েছে, হ্যাঁ ভাইয়া ওগুলোই। এখন আপনাদের কাছেই আমার একটাই প্রশ্ন, এই ডকুমেন্টগুলো দেখলে, এই ডকুমেন্টস আমার ধারণা আপনারা আজকে পুরোপুরি ক্লিয়ার, অনেক মানে সকল প্রশ্নের উত্তর অ্যাকচুয়ালি আমরা পেয়ে গেছি আপা। আই ডোন্ট নিড এনিথিং মোর। লাস্টলি যদি আপনার কিছু বলার থাকে আপা জাতির উদ্দেশ্যে। দেখেন, আমি আসলে এখানে ইমোশনে কাঁদতেও আসি নাই, হাসতেও আসি নাই, আমি একটা পরিস্থিতির শিকার হয়েছি। দেখেন, কিছু মানুষ খুব খারাপ করে যাচ্ছে, হ্যাঁ হইতে পারতো ওই দিনের ইয়েটা আগের দিনও হতে পারতো, পরের দিনও হতে পারতো, বাট সেম ডেটে হওয়াটা, এটা আমি জাতির উদ্দেশ্যে বলতেছি, আপনারা বিচার করে নেন এখানে কে কি করতেছে। আমার আসলে ওই সমস্ত মানুষকে আপনাদের কাছে বলা উচিত, আপনারাই তো বুঝতে পারতেছেন, সবাই যারা সমস্ত বাংলাদেশ যারা আমাকে দেখছেন বা শুনতেছেন, নীরব ভাইয়ের প্রোগ্রামটা দেখছেন, তাদের কাছে একটাই আমার বলার উদ্দেশ্য, দেখেন আমি না কখনোই চাই না কারোর সাথে কোনো ঝামেলা ঝুটঝাতে যাই, বাট আমি আপনাদের কাছে একটাই বলার উদ্দেশ্য যে দেখেন, ভালো মন্দ বিচার আপনাদেরই কাছে, সমস্ত ফুটেজ আছে, এখানে যদি মিথ্যা বলে আমাকে ব্লেম দেওয়া হয়েছে, আমি ফেক, আমি টাকা মারছি, আমি অনেক কিছু খারাপ আমার সাথে বলতেছে, বাট আপনাদের কাছে একটাই অনুরোধ, এই যে হারুনের পাল্লায় পড়ে যারা হচ্ছে অনেক বাজে বাজে মানুষেরকে ক্ষতি করেছে, ভিকটিম বানাইছে, আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা ভালো মন্দের বিচার করেন, দেখেন কে খারাপ কে ভালো, পার্সোনালি যাইয়েন না। আপনি আমাকে পার্সোনালি অ্যাটাক করেছেন, আমি হয়তো আপনাকে পার্সোনালি অ্যাটাক করব না, আমি আপনাদেরকে জনগণের কাছে ছেড়ে দিচ্ছি, জনগণ আপনাদের বিচার করবে, এবং আমি চাই এদেরকে বয়কট করা উচিত। আমি আজকে থেকে আমি নিজেই একে বয়কট করলাম। আপনারা আমার সাথে থাকলে আপনারা ভালো মন্দ বুঝতে পারবেন, দেখতে পারবেন, জানতে পারবেন। আপনারা ভালো সাথে থাকেন, খারাপকে বয়কট করেন, প্লিজ খারাপকে বয়কট করেন। আন্ডারস্ট্যান্ড।
আমরা শেষ করব, শেষে শুধু এটুকুই বলবো ভাই, এইটুকু একটা দেশ, এই কয়টা মানুষ, আমাদের মধ্যে আল্লাপাক এত বেশি হিংসা বিদ্বেষ গীবত দিয়েছে, নিজেদের চেহারা আয়নায় দেখতে মেকআপ ছাড়া খুব ভয় লাগে, মুখোশ ছাড়া নিজেদেরই ঘেন্না লাগে। এই রূপটা আসলে আমরা না করি। আপনি থুতু উপরের দিকে ফেলে নিচের গায়েই লাগবে। সবাই আমরা একই ছাতার নিচে। আসলে আমরা ঝগড়া করছি, অন্যরা মজা নিচ্ছে। ইট শুড নট বি এনিমোর। ভালো থাকবেন। স্প্রেড লাভ, নট হেট। আল্লাহ আপনাদের সুবুদ্ধি দিক, চোখের পর্দা খুলে দিক, সঠিক জিনিস দেখার সুযোগ করে দিক। টেক কেয়ার।